যে মুখ ঢাকবে ঢাকবে, যে খোলা রাখবে খোলা রাখবে, যে পর্দা করবে না করবে না। আমি বললাম আমরা কোনো কিছু ইম্পোজ করবো না, চাপিয়ে দেবো না। তো উনি বলে যে আপনার কথা শুনে তো আমি বিস্মিত হইতেছি। আমি যা বলছি তাই জামাত ইসলাম মনে করে। তারপরে বলল যে আপনারা হাত কেটে দিবেন কিনা। আমি বললাম যে না স্যার, আমরা হাত কাটবো না। কি করবেন? বলছে আমরা এই মুহূর্তে একটা ওয়েলফেয়ার স্টেট করব। কি বলেছি? একটা কল্যাণধর্মী রাষ্ট্র পরিচালনা করব, রাষ্ট্র বানাবো। উনি বললেন তাহলে তো কোনো অসুবিধাই নেই। তেমন যে কোনো অসুবিধা নেই, অসুবিধা তো আপনারা আমাদের সম্পর্কে ধারণা না রেখে ভুল ধারণা করে আমাদের বিরোধিতা করেন। না তাহলে আমি আপনাদের সমর্থক। আমার এই কথাটি বলা কি মিনিংফুল না মিনিংলেস? আজকে যে আপনাদেরকে বললাম, ইট হ্যাজ এনি মিনিং? ইয়েস। হোয়াট ইজ দ্য মিনিং? মিনিং হচ্ছে মানুষের কাছে ইসলামকে সঠিকভাবে তুলে ধরতে হবে। আমাদের রিপ্রেজেন্টেশনের ভিতরে, কথা বলার ভিতরে ভয় ভীতি ছড়ায়। আমি যদি বলতাম আমরা ইসলাম কায়েম করলে সবাইকে বোরকা পরাবো এবং মুখ ঢাকতে বাধ্য করব এবং কালো রঙের বোরকা পরাবো, রঙও যদি বলে দিতাম, তাহলে সেই ব্যক্তি ভয় পেত। আমি ঢাকা মেডিকেল কলেজের ইলেক্টেড জেস ছিলাম, আপনারা জানেন। আমার বিরুদ্ধে প্রচারণা হইতো যে তাহেরকে ভোট দিলে বোরকা পড়তে বাধ্য হবে মেয়েরা, এবং কোন রং এটা বলে দিত, কালো রঙের। এই প্রোপাগান্ডার কারণে আমি মেয়েদের তেমন ভোট পাইনি, সামান্য কটা ভোট পেয়েছি। আর ছেলেদের ভোটে আলহামদুলিল্লাহ আমি জিএস নির্বাচিত হয়ে গেছি। পরে বিপি ক্যান্ডিডেট ছিলাম আমি, এরশাদের মার্শালের জন্য ইলেকশন হইতে পারে না। সেইবার 75% ছাত্রীরা আমার নির্বাচনের ক্যাম্পেইনে অংশগ্রহণ করেছিল, ভোট নয়। কারণ আমি জিএস হওয়ার পরে মেয়েদের জন্য বোরকার প্রেসক্রিপশন দিইনি, বরং মেয়েদেরকে দেখলে আমি মাথা নিচু করে সালাম দিতাম। একটা মেয়েও আমার সালামের বাইরে ছিল না। মেয়েদের জন্য আমি স্কলারশিপ 2টা বুথ করে দিয়েছিলাম, না একটা বুথ ছিল। মেয়েরা কম সময়ে টাকা উঠাতে পারতো, দে আর ভেরি হ্যাপি। আর আমার জন্য পর্দা মেনটেন হয়েছে কিছুটা সময়ের জন্য, আমিও হ্যাপি। যে স্যার পরে আমি প্রিন্সিপাল মাদের সাহেব ছিল, ওনারা যেটা বলছেন, আমি মেয়েদের হোস্টেলে ঢুকলাম। কোন জিএস মেয়েদের হোস্টেল ভিজিট করতো না। গিয়ে দেখলাম যে বদনা নাই, দরজার একটা স্ক্রু একটা ঢিলা, সবগুলোতে সমস্যা, কিন্তু সমস্যা খুব সামান্য। আইসে এই প্রিন্সিপালকে বলে 50,000 টাকা স্যাংশন করাইলাম। এই 50,000 টাকা দিয়া বদনা টদনা সব কেনা ঠিক হয়ে গেছে। নাম বিপ্লব নয়, আমরা অনেকে বিপ্লব হিসাবে এটাকে আখ্যায়িত করেছি। বিপ্লব আরো ব্যাপক, বিপ্লব আরো বেশি করে অর্থবোধক। বিপ্লব একটি সার্বঙ্গীন দ্রুত পরিবর্তনের নাম। বিপ্লবের সাথে একটি আদর্শে পরিপূর্ণ বিজয়ের একটা সম্পৃক্ততা আছে। আমরা যে পরিবর্তনটি পেয়েছি এটা অনেক বড়, এতে কোনো সন্দেহ নেই। এটার নাম দিয়েছি আমরা স্বাধীনতা 2।
ইন্ডিপেন্ডেন্স টু, দ্বিতীয় স্বাধীনতা। এটা যদি আমরা 71 থেকে শুরু করি তাহলে নিঃসন্দেহে ইন্ডিপেন্ডেন্স টু। আর এই ভূখণ্ডের স্বাধীনতার কথা যদি আমরা বলি, কারণ আমরা 47-এ একবার স্বাধীন হয়েছিলাম, আমরা 71-এ একবার স্বাধীন হয়েছিলাম, আমরা 5ই আগস্ট 2024-এ আরেকবার স্বাধীনতা হয়েছে। কিন্তু আমাদেরকে ইন্ডিপেন্ডেন্স 3 প্রস্তুতি নিতে হবে। 47-এর স্বাধীনতা আমাদেরকে পরিপূর্ণ স্বাধীন করেনি, 71-এর স্বাধীনতাও আমাদেরকে পরিপূর্ণভাবে স্বাধীনতার স্বাদ লাভ করতে দেয়নি। সে কারণে আমরা ইন্ডিপেন্ডেন্স 2 অথবা 3 বলছি। কিন্তু এই স্বাধীনতাটাও একটি কাঙ্ক্ষিত পর্যায়ে বাংলাদেশকে কতদূর নিয়ে যাবে সেটি দেখার জন্য আমাদেরকে অপেক্ষা করতে হবে। যে স্বাধীনতাটি একজন মানুষ লালন করে তার হৃদয়ে পরিপূর্ণ অর্জনের জন্য যে স্বাধীনতা, সেই স্বাধীনতা লাভের জন্য আমাদেরকে আরো অনেক প্রস্তুতি নিয়ে সেটি অর্জন করতে হবে। এবং একটি কল্যাণ রাষ্ট্র যখন আমরা প্রতিষ্ঠা করতে পারব, not by words, not by conception, in reality, এবং not partial, in full, তখনই আমরা বলবো we are independent। যে পরিবর্তনটি এসেছে এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ আমাদের সেই পরিপূর্ণ স্বাধীনতা অর্জনের ক্ষেত্রে। এই কথাটা এই জন্যই বললাম, আমরা যারা সমাজ পরিবর্তনের জন্য কাজ করছি, নট ফর পাওয়ার, আমরা যে একটি আইডিওলজিক্যাল মোরাল ইমানসিপেশনের জন্য কাজ করছি, not for gaining some worldly wealth and better posting। আমরা যারা আল্লাহর পরিপূর্ণ সন্তুষ্টির মাধ্যমে জান্নাত পেতে চাই, তাদেরকে আরো অনেক দূর যেতে হবে। এই মানসিক প্রস্তুতি এখন থেকেই আমাদের আরো দৃঢ় করতে হবে এবং কর্তব্য নির্ধারণ করতে হবে। কয়েকদিন আগে আমার একটা ব্লাড টেস্টের জন্য আমি কিডনি ফাউন্ডেশনে গিয়েছিলাম, নীরবে গিয়েছি। আবার টেস্ট করে আমি দোতলা থেকে নিচতলায় নেমে গাড়ির জন্য অপেক্ষা করছিলাম সিঁড়িতে, তখন এই প্রতিষ্ঠানের চেয়ারম্যান নামলেন গাড়ি থেকে। আমাকে দেখে আগের চেয়ে বহুবার ওনার সাথে আমার দেখা হয়েছে, আগের চেয়ে অনেক বেশি আগ্রহ নিয়ে 80 বছরের বেশি তার বয়স, যতদূর সম্ভব দৌড়ে হাঁটতে পারেন সেরকম একটা হেঁটে আমার কাছে এসে হঠাৎ করে আমার হাত ধরছে এবং বললেন যে চলেন আমার অফিসে চলেন। গেলাম, অনেক মুরব্বী মানুষ, উনি বলাতে গেলাম, খুব আগ্রহের সাথে আমাকে বসতে বললেন। সেটার বিপরীতে আমি ওয়েলফেয়ার করেছি। আমি খোদার কসম নিজেকে জাহির করার জন্য বলছি না, আপনাদের ইসলামী আন্দোলনের ভাইদের অ্যাটিটিউড পরিবর্তনের কথা বলেছি এবং সেটি আপনাদের জন্য বেশি প্রয়োজন। ইসলামকে মিসরিপ্রেজেন্ট করে
এরকম কোনো কিছু হতো না। আমার এক ক্লাসমেট ছিল, উনি পুরা লম্বা জামা পরতেন, মানে হুজুরেরা যে লম্বা জামা পরে সেটা পরতেন, পাগড়ি পরতেন। তো ওনাকে বলা হইতো বড় হুজুর, আর আমারে বলা হইতো ছোট হুজুর, কারণ আমি মাঝে মাঝে শার্টটা পরতাম। ঠিক আছে? তো বড় হুজুরের আচরণ ছিল, সামনে মেয়ে পড়লেই লাহ লাভলা কুয়াতে গেলিয়া জোরে আওয়াজ করে। তো আমি তারা বলতাম যে, এই মিস্টার হুজুর, তুমি তো আমার হুজুর বানাইছো, ভালোই হয়েছে, তো এটা কোথায় কোন ইসলামে আছে? এরকম হুজুরদেরকে মেয়েরা ভোট দিবে? একটা ঘৃণা চালাচ্ছে ইসলামী আন্দোলনের জন্য, সে একটা বোঝা ছিল, আমাদের সাথী ছিল, বাট হি ওয়াজ এ বার্ডেন, হি ওয়াজ এ বার্ডেন। যদি আমার হাতে ক্ষমতা থাকতো, আমি শুধু লাহলা পড়ার জন্য তার সাথে শিপ ক্যান্সেল করে দিতাম। আমাদের যেটা বলেছিলাম যে ইসলামকে প্রপারলি রিপ্রেজেন্ট করতে হবে, এটা একটা সিগনিফিকেন্স। সেকেন্ড সিগনিফিকেন্স আমার এইটা বলার, আপনারা জানেন আমার চেয়ে অনেক জ্ঞানী আপনারা, এক্সাম্পল ইজ বেটার দ্যান প্রিসিপ্ট, উপদেশের চেয়ে দৃষ্টান্ত। আরেকটা সিগনিফিকেন্স হচ্ছে এই যে অত বড় প্রফেসর বাংলাদেশের, যিনি আদর্শিকভাবে আমাদের পক্ষের লোক নয়, উনি বলেছেন আপনারা ক্ষমতায় যাবেন। এটার গুরুত্ব আছে কি না? উনি আমাকে বলল যেটা বক্তারা বলেছে, আমাকে বলছে আপনাদের মেইন এজেন্ডা কি? আর বলছে কারাপশন ফ্রি সোসাইটি, দুর্নীতি দূর করব। আমি এটা বলি নাই যে ইসলাম কায়েম করবো, বলছি? বলি নাই। আমি জানি তার সাইকোলজি, আমি জানি কোন কথা বললে তিনিও একমত হবেন, আমিও একমত থাকবো। দুর্নীতি বিরোধী সমাজ, এটা কি ইসলামের কাজ না? কাজ না। আমি ইসলামের কথাই তো বলছি। এবং উনি যেটা বললেন সেটা সিগনিফিক্যান্ট, এই জন্য আপনাদেরকে বলছি। উনি বলেছেন হ্যাঁ, আপনারাই দুর্নীতিমুক্ত সমাজ কায়েম করতে পারবেন, কারণ আপনারা দুর্নীতি করেন না, সবাই দুর্নীতিবাজ। আল্লাহ রসুলের কাছে যেদিন ওনাকে হত্যা করতে যাবে, সেদিনও তার শত্রুদের সম্পত্তি গচ্ছিত ছিল, জমা ছিল, ঠিক কিনা? যেদিন মদিনা যাচ্ছেন, হযরত আলীকে রেখে গেছেন কেন? যাতে সেই মুহূর্তেও যাদের আমানত তার কাছে আছে, সেইটি যেন যথাযথ ব্যক্তির কাছে পৌঁছতে পারে। আর তিনি আলী, যিনি জানে যে আল্লাহ রসুলকে হত্যা করতে না পেয়ে তাকে হত্যা করতে পারে, আশঙ্কা ছিল না। এবং উনি কিভাবে ঘুমাইছে আপনারা জানেন, চাদর মুখ ঢেকে ঘুমাইতে পারে কে? ভীরু লোকেরা না সাহসী লোকেরা? যার ভয় হয়তো কতক্ষণ পর পরে চাদর উঠিয়ে দেখবে যে আইসা গেছে কিনা আজরাইল। দ্যাট ইজ ইসলাম। আপনাকে হত্যা করার ষড়যন্ত্র হবে, কিন্তু তার দামি জিনিসটি আপনার কাছে সে রাখবে। আমাদের সেই শিক্ষক বলেছেন যে দুর্নীতিমুক্ত সমাজ আপনারা পারবেন। এটি আজকে বাংলাদেশের প্রধান সমস্যা, কারাপশন, ডিসঅনেস্টি। এই স্বীকৃতি আমাদের সমাজে তৈরি হয়েছে, আলহামদুলিল্লাহ। এটা আমাদের আফোর্ড করতে হবে। This is one of the main points of propaganda for us in the next election. মানুষের পাশে দাঁড়াতে হবে, জামাত ইসলামের পাশে নয়, ছাত্র শিবিরের পাশে নয়।
হ্যাঁ, তাদের পাশে, তারা মানুষ হিসাবে তাদের পাশে। আমি যদি মানুষের পাশে দাঁড়াই, শিবির মানুষ না, জামাত মানুষ না, তাহলে তো আমার দাঁড়ানো হয়ে যাবে। আর আমি যদি শিবির জামাতের কাছে দাঁড়াই, তাহলে মানুষ এখানে পড়বে না। সব শিবির জামাত তো সব মানুষ না, আর সব মানুষের ভিতরে শিবির জামাত ইনক্লুডেড। অ্যাটিটিউড, উই হ্যাভ টু চেঞ্জ দ্য অ্যাটিটিউড। আজকে জামাত ইসলামী ছাত্র শিবিরের যে ম্যান পাওয়ার আছে, আপনারা আছেন, একটি সফল পরিবর্তনের জন্য। আবার বিপ্লব বলি নেই, ছাত্র জীবনের সবচেয়ে বেশি বিপ্লবের স্লোগান আমি দিতাম সম্ভবত। তাহলে বিপ্লব চাই না? চাই, অবভিয়াসলি। একটি আদর্শ পরিবর্তন বিপ্লব ছাড়া হবে না। আপনারা জানেন চেঞ্জ দুই রকম, ইভলিউশনারি, রেভলিউশনারি। ইভলিউশনারি চেঞ্জে আদর্শের পরিপূর্ণ বাস্তবায়ন হয় না, মানুষ তৈরি হয় না। রেভলিউশনারি চেঞ্জের মাধ্যমে একটি সমাজ টোটালি পরিবর্তন হতে পারে। তাহলে আমরা এটা করবো না? অবশ্যই করব, কিন্তু তারা আগে আরেকটি পজিটিভ এনভায়রনমেন্টের যে পরিবর্তন, সেটির প্রয়োজন হবে। তখন মানুষ এটাকে অ্যাকসেপ্ট করবে। সুদের যে আয়াত নাজিল হয়েছিল আপনারা জানেন, সেটা কখন? মাওলানা রফিক তো আছে, আরো মাওলানা আছে, ভিদে হজের সময় ঘোষণা আসছিল পরিষ্কার করে। At the end of the movement, at the end of the revolution, কেন? ইসলামের প্রত্যেকটি অনুশাসন তখনই ইম্পোজ হয়েছে যখন মানুষ এটাকে মানতে মানসিকভাবে প্রস্তুত হয়ে গিয়েছে। চূড়ান্ত বিপ্লবের আগে আমাদের একটা ব্রেদিং স্পেস লাগবে, যখন মানুষ ইসলামের প্র্যাকটিক্যাল বিউটি দেখবে, প্র্যাকটিস করবে, এটার ফল ভোগ করবে। মানুষ কনভিন্সড হবে শতভাগ যে ইসলামের যে অনুশাসন যতটুকু বাস্তবায়ন হয়েছে, দিস ইজ দ্য সলিউশন, সালভেশন, দি বেস্ট arrangement for the people of this arena and this territory. এরপর আপনি যেটাই বলবেন সেটা মানুষ মেনে নেবে। এই জন্য আমাকে যখন স্যার জিজ্ঞাসা করলো হুদুদ যেটা বিচারের মৌলিক কয়েকটি বিষয়, আমি বলছি না, বিস্মিত হয়েছে। কিন্তু আমি বলেছি করবো না, আমি বলেছি আমরা এখন ওয়েলফেয়ার স্টেট করব। ওয়েলফেয়ার স্টেটের মাধ্যমে মানুষ রেডি হয়ে যাবে, মানসিকভাবে, সামাজিকভাবে, ব্যক্তিগতভাবে, কালেকটিভলি, যে না, ইসলাম ইজ দ্য বেস্ট। আমরা সব ইসলাম অনুশাসনকে এখন মানি। এটা আমাদের জন্য ইম্পর্টেন্ট, এবং এটা আপনাদের জন্য ইম্পর্টেন্ট। আজকে যে হিসাব দেওয়া হয়েছে 30,000 ডাক্তার, আমার মেবি 30,000 ডাক্তার যদি থাকে, তাহলে প্রতি কনস্টিটিউয়েন্সিতে ডাক্তারের সংখ্যা হয় 1000। কত? 100 প্রতি কনস্টিটিউয়েন্সিতে 100। আমি যদি বলি যার কারো প্রয়োজন নেই, শুধু ডাক্তাররা একটা বিপ্লব করবে, একটা পরিবর্তন আনবে, তাহলে আমি প্রতি উপজেলায় বা এক কনস্টিটিউয়েন্সি যদি 100 ডাক্তারকে প্র্যাকটিস করার জন্য প্ল্যান করি, যে আপনারা 100 এই উপজেলায় প্র্যাকটিস করবেন, আপনাদের কাজ দুইটা, রোগী দেখবেন, তাদেরকে ইসলামের দাওয়াত দিবেন, সংগঠিত করবেন। আফটার 10 ইয়ার্স একজন এমবিবিএস ডাক্তার একটি এলাকায় যদি 10 বছর প্র্যাকটিস করে, তার রোগীর সংখ্যা কত হবে? 1000 হবে না? হবে না? আরো বেশি হবে। তাহলে 100 ইন্টু 1000, তাহলে কত হইল? 1 লাখ। 1 লাখ ভোট পাইলে তো এমপি হবে না? হবে না? হবে। আমি আরো পরিকল্পিত করব। আমি 1000 রোগী না, আপনাকে আমি 1300 রোগী দেব। আমি রোগীও তো ভাগ করব। 1000 ডাক্তার যে নিয়ে গেলাম 100, তো রোগীরে ভাগ করে দেব না? 100 ভাগ রোগীরে আমি ভাগ করব, 100 ভাগ করব। তাহলে আপনার রোগীর বাইরে আর কেউ থাকবে না। Only doctors can bring a change. They can make majority in the constituency.
হ্যালো, আমি সুদান ছিলাম। ডাক্তারদের আন্দোলনে জাফর নিবিড়ির পতন হয়ে গেছিল। এখন পশ্চিমবঙ্গে ডাক্তারের আন্দোলনে সবচেয়ে বড় খেলোয়াড় ইন্ডিয়ার রাজনীতিতে মমতা, কিন্তু সুবিধা করতে পারতেছে না। বিশ্লেষণ আমি করছি না। A lot of incidents, a lot of happenings all over the world. ডাক্তাররা যেখানে কাটচিত করতে পারে, কিন্তু এর জন্য দরকার অর্গানাইজড হওয়া, মানসিক প্রস্তুতি, জনগণের পাশে দাঁড়ানোর জন্য। আপনি 1000-এর কম রোগী হইলে একটা উপজেলায় আপনার ভাত খাবারের ব্যবস্থা হবে, আপনি নিজেই তো রুগী দিতে চেষ্টা করবেন। আমি তো 100 ডাক্তার নিয়ে এনে প্রতিযোগিতা লাগাই দেব যে কে কত রুগী ধরতে পারে। ঠিক আছে? We can bring change if we decide. আজকে অনেকে আপনারা বলেছেন, রফিক বলছে যে আন্দোলনের জন্য সময় দেবেন। আমি বলি কোনো দরকার নেই। সরি, তারা শ্রদ্ধা করি। আমি বলছি তার কত একমত হবো একটু পরে। কেন বলছি? আপনি নিজেই যদি আন্দোলন হয়ে যান তাহলে আর সময় দেওয়ার দরকার আছে? আমার অত্যন্ত কনসিডার্ড ওপিনিয়ন, জামাত ইসলামের মিছিলে আপনাদের আসার কোনো প্রয়োজন নাই। আমার রকমিয়ত গেলে যাক এই কথা বলার জন্য। যাইতে পারে না রকমিয়ত, আমি তো উল্টা কথা একটা খুশি। জামাত ইসলামীতে ডাক্তারদের মিছিলে যাওয়ার কোনো প্রয়োজন নেই। যদি আপনার প্রফেশনে আপনি মিছিলে যাওয়ার জন্য যে রেজাল্ট হবে তার চেয়ে বেশি রেজাল্ট আপনার এখানে দিতে পারেন, এটা সম্ভব না অসম্ভব? ডাক্তার মিছিলে না গেলেও চলবে, আরো মিছিলের জন্য বহু লোক আছে আমাদের। দরকার হলে আমি টাকা দিয়ে লোক আনবো। ঠিক আছে? একজন বলছেন যে আপনারা 2-3 দিনের প্র্যাকটিসের টাকা দিয়ে দিবেন। এটা খুব কঠিন প্রস্তাব। আমি এই কাঠিন্যের ভিতরে আপনাদেরকে ফেলতে চাই না। Believe me, what I say from my heart, what I say from my consideration, what I say that I believe, and what I say, I think this is the best. I think বলছি, আবার একটা যোগ করে দিচ্ছি। সেইভাবে যদি প্রত্যেকেই প্রফেশনে আন্দোলনকে সার্ভ করার জন্য আপনি নিজে মানসিক প্রস্তুতি নেন, করেন, রেজাল্ট বের করেন, তাহলে আমি দুইভাবে এক্সপেরিমেন্ট করতে চাই। আমি একটা প্রতিষ্ঠানের ডাক্তারদেরকে বলবো আপনারা মিছিলে যান, আরেকটা প্রতিষ্ঠানের ডাক্তারদের বলবো আপনারা মিছিলে যাবেন না, তবে আপনারা এই কাজ করেন। আমি 1 বছর এটার এক্সপেরিমেন্টাল রেজাল্ট পেতে চাই। এটা হয় না এরকম পাইলট প্রজেক্ট, এক্সপেরিমেন্ট।